ভালো থাকতে গেলে অনেকখানি যুদ্ধ করতে হয়। তোমরা যারা ভাবো না এই জীবনটা আমি খুব সহজে পেয়ে গেছি, তাদের জন্য একটা কথা বলতে চাই, কোনো কিছু এখনকার দিনে সহজে কিছু পাওয়া যায় না। আমার আজকে এই ভালো থাকার পেছনে অনেকখানি যুদ্ধ আছে, যেগুলো হয়তো তোমরা কল্পনাও করতে পারো না। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু না কিছু থাকে, কিন্তু হ্যাঁ, প্রতিটি মেয়ের জীবনে কিন্তু কাহিনীও আলাদা, গল্পও আলাদা, আর পরিস্থিতিও আলাদা। তাই যুদ্ধটা যে যেমনভাবে লড়ে। আমি একা 10টা বছর লড়েছি, যেখানে মানুষ এক মাসে হেরে যায় সেখানে আমি 10টা বছর চুপচাপ শুয়েছি, তাই এই জীবনটা পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কালকে রাতে অর্ক জানি না কি হয়েছিল জানো তো, প্রচুর জ্বালিয়েছে কালকে রাতে, একদম ঘুমাতে চাইনি। আর ঘুমিয়ে গেলেও বারবার করে টয়লেট উঠেছে বা পটি গেছে, এরকমই কিছু একটা করেছে, বাট কিন্তু পটি করেনি, শুধু বলছিল পটি যাবো। তো যাই হোক, এখানে আমি চাল ডাল একসঙ্গে ধুয়ে নিচ্ছি, অর্কর খাবারটা বসাবো। হ্যাঁ, শুধু আজকে অর্কর খাবারটাই হবে এই বেলার জন্য। আজকে আমরা সকালটায় না, কালকে রাতে ভাত ছিল সেটাকে জল ঢেলে রেখেছি, সেই ভাতটাই খাবো। আর দিয়ে দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি। আর প্রীতম সকাল সকাল উঠেই চলে গেছে একটুখানি ওই মাছের এখানে, জানো তো বিশাল বড় একটা বাজার আছে, শুনেছি নাকি ওখান থেকেই মাছগুলো সব বাজারে যায়। আর এখানে নাকি দাম দর করে ঠিকঠাক নিতে পারলে তোমার মাছটাও ঠিকঠাক পাওয়া যায়। তো প্রীতম চলে গেছে তার এক বন্ধুর সাথে। তো এখানে আমি ততক্ষণে সব বিছানা টিছানা এগুলো গুছিয়ে নিচ্ছি। সে তো আমাকে বলে গেছিলো আমি এসে বিছানা টিছানা সব কিছু ঘরটর ক্লিন করব, কিন্তু আমি দেখলাম আমি বা কী করবো। তো ভাবলাম ঘরটা গুছিয়ে টুছিয়ে রাখি, তাই বিছানাটাকে ভালো করে দেখতেই পাচ্ছ ক্লিন করে নিচ্ছি। আর হ্যাঁ, এক জায়গায় বালিশগুলো জড়ো করে রাখি প্রতিদিনই, কিন্তু সব সময় প্রত্যেক দিন এরকমভাবে থাকে না, অর্ক পুরো ওলঢাল করে দেয়। তো এই দিকে তারপর দেখো প্রতিদিন, এটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজ। এই যে ঘরের কাজগুলো দেখছো না, এগুলো কিন্তু একদিনের না, প্রতিদিনই আমাদেরকে একটু একটু করে এই কাজগুলো করতে হয়। যাই হোক, এইদিকে এই তাকটা বাগাতে হয়, তারপরে এই তাকটা বাগাতে হয়। যেহেতু একদম ছোট ঘর, অর্ক প্রচণ্ড ডামারোল করে, যাই না কেন আগে কি সুন্দর খেলাধুলা করতো আর নিজের জায়গায় জিনিসগুলো সাজিয়ে গুজিয়ে রাখতো, এখন না সেটা করে না, সব ওলঢাল করে রাখে। তো এইদিকেও অর্কর বইগুলো ঠিকঠাক রাখলাম। আর দেখো কত কাগজ বেরোচ্ছে, যত বড় হচ্ছে তত যেন কাগজ ছিঁড়ছে, এইসব করছে জানো। এই বাজে অভ্যেস, মানে সত্যি বলছি, মানে আমাদেরও ছোটোবেলায় ছিল না তা বলবো না, কাগজ ছাড়া এসব করতাম। তবে একটা কথা মানতে হবে, অর্কদের ছোটোবেলা আর আমাদের ছোটোবেলাকার আকাশ পাতাল তফাৎ, মানে কোনো মিলই নেই বলতে পারো। আমাদের ছোটোবেলাটা কেটে ছুটে সেই রূপকথার গল্প সেরকম, আর এখনকার ছেলে মেয়েদের সত্যি ছোটোবেলাটা যে কেমন কাটে বুঝি না। পড়াশোনা, বই, খাতা, ফোন, টিভি। এখনকার দিনে তো মারাই নিজের সন্তানকে মেরে ফেলছে নিজেদের স্বার্থের জন্য, সেখানে বাইরের লোকেদের আর কী দোষ বলো। ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা। আর এদিকে দেখো আমি এরকম করেই ঢাকা দিয়ে রাখি, যেহেতু এক ঘরেই আমাদের বসবাস, তাই না। তো এখানে না পর্দার সিস্টেম করানো যেত, কিন্তু ওইটা না হবে না ঠিকঠাক করে, তাই ভেবেছি একটা ভালো কাপড় দিয়ে, মানে এটা একটা গামছা, সেই গামছা দিয়ে আমি সুন্দর করে এটাকে ঢেকে রাখি। এটা শুধু ঠাকুর ঢাকার জন্য, মানে শুধু রাতটুকু ভালো করে ঢেকে দিই। আচ্ছা, তোমরা দেখেছি অনেকেই আমাকে বলো যে কি ভালো জীবনটা, কত সুন্দরভাবে বাঁচছো। আচ্ছা, তোমরা কি জানো আজ 5 মাস আগে পর্যন্ত আমি জীবনটা কীভাবে বাঁচবো সেটা নিয়ে কনফিউজ ছিলাম। জীবনে ভালো থাকবো এই কথাটা ভাবা তো অনেক দূরের কথা। আসলে কি বলো তো, মানুষের জীবনে কখন কি ঘটতে পারে সেটা তুমি ঠিক করবে না, আমিও ঠিক করব না। উপরে একজন বসে আছে, তো সে ঠিক করেই রেখেছে। হ্যাঁ, কিছু জিনিস আমাদের হাতে দিয়েছে, সেটা তুমি ডিসাইড করবে সেই ভালো জিনিসটা তুমি নেবে না নেবে না। যারা লোকের দেখে এটা ভাবো না যে ইস ওদের জীবনটা কত ভালো, কি না ভালো আছে ওরা, তাদেরকে একটা কথাই বলবো, দেখিনি তাদেরকে জিজ্ঞেস করে, তারাও একটা টাইম হয়তো কষ্ট পেয়েছে বা ইন ফিউচার হয়তো পাবে কোনো না কোনোভাবে, কেননা একভাবে তো জীবন চলে না। আর সব থেকে বড়ো কথা না, তো ভালো থাকতে গেলে তার আগে কিছু না কিছু খারাপ হয় তার সাথে, এমন নয় যে সবার সাথে হয়, তবে হ্যাঁ সবার জীবনেই কিন্তু খারাপ থাকা বা খারাপ লাগা কিছু না কিছু আছে, দেখবে জিজ্ঞেস করে তাদেরকে, কেউ বলে কেউ বলে না। আসলে এখনকার দিনে মানুষ ভালো থাকার থেকে ভালো দেখানোটা বেশি প্রয়োজন মনে করে, কেননা সে ভালো আছে, আমি যদি বলি আমি খারাপ আছি সে তো হাসবে, এইটা ভেবে। আসলে আমাদের পুরো জীবনটাই চলে হচ্ছে অন্যরা কি ভাববে, অন্যরা কি বলবে, এইটা ভেবে। আসলে এই জিনিসটা আমার মধ্যেও ছিল, এখন সেটাকে না মানে অতটা বলতে পারো অতটা গায়ে লাগায় না একদমই বলবো না, তবে হ্যাঁ অতটা গায়ে লাগায় না। তো তোমার সাথে কথা বলতে বলতে ঘরের সব কাজ হয়ে গেছে, এবার চলে এসেছি ঠাকুরের ওই বাসি ফুলগুলো ফেলে দিয়ে ঠাকুরকে ফুল জল যেগুলো দেখাতে হয় সেগুলো করব। আসলে তোমাদের বাবা মায়ের কাছে যেমন শুনতে হয়েছে যে হ্যাঁ সহ্য কর, ভালো থাকবি, এই কর ওই কর, তেমন কিন্তু আমাকেও শুনতে হয়েছে, এর কিন্তু ব্যতিক্রম আমিও না, ঠিক আছে। কিন্তু কি বলো তো, একটা টাইম সহ্য করতে 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 মানুষ বলে না পাথর হয়ে যায়, সেরকম একটা টাইম হয়ে গেছিলাম। তারপরে ভেবে চিন্তে দেখলাম সত্যি তো এই যে এত কিছু সহ্য করছি তার ফলটা কি। আমি যদি গোটা জীবনটাতে শুধু সহ্যই করে যাই আর যদি ভালোই না থাকতে পারি সেখানে, তাহলে আমার এত সহ্য করার কি মানে হলো। পরের জন্মে ভালো কিছু হবে সেটা ভেবে আগে এই জন্মটাতে বাঁচি, তারপরে পরের জন্মের কথা ভাববো, তাই না।
আমার সাথে কি খারাপ হবে সেটা চিন্তা করতে করতে নিজের যে ভালো থাকার জায়গাটা আছে সেটাকে নষ্ট করো না, এইটুকু তোমাদেরকে বলবো। অনেকগুলো বছর আমি নষ্ট করে দিচ্ছি, 10টা বছর, এ ভালো থাকবে না, সে ভালো থাকবে না, এর ক্ষতি হবে, ওর ক্ষতি হবে, আলটিমেটলি কিছু হয় না গো এগুলো। আলটিমেটলি তুমি খারাপ থেকে যাবে, আর যখন মৃত্যু তোমাকে ডাকবে তখন সারা জীবনের কথা ভাববে যে জীবনটাই করলাম ঠিকই, ভালোই তো থাকতে পারলাম না, সারা সারা জীবনটা শুধু পাপ পুণ্য এইসবের বিচার করে গেলাম। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলি তো মাঝে মাঝে। যাই হোক, আমার যেটা মনে হয় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি, কারোর ভালো লাগে, কারোর আবার এই ব্যাপারগুলো একটু বেশি জ্ঞান লাগে। আসলে না, মেয়ে মানুষদের সবেতেই দোষ, বাপের বাড়ি চলে গেলে সেটাও দোষ, অন্য কোথাও চলে গেলে সেটাও দোষ, রাগ করে যদি স্বামীর সাথে কথা না বলো সেটাও দোষ, আবার বেশি যদি কথা বলো তাকে আবার বাঁচাল বলে সেটাতেও দোষ। মেয়ে মানুষদের পায়ে পায়ে দোষ। আসলে মরে যাওয়ার পরও কিন্তু একটা মেয়েকে বলা হয়, ও বাবা এই মেয়ে মরে দিচ্ছে, তার মানে ভেতরে কিছু ব্যাপার ছিল। আরে বাবা, মেয়েটা সহ্য করতে না পেরেও তো এসব করতে পারে, তাই না? হাজারো অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর ঘর যদি না করতে পারো, তাতেও বলবে যে ও বাবা, মেয়েটার মধ্যেই কোনো খুঁত ছিল তাই সংসার করতে পারেনি। বাবারাও মারাও তাই বলবে, ধৈর্য ধর, সহ্য কর, দেখ সব ঠিক হয়ে যাবে, না তোর মধ্যেই দোষ আছে। আচ্ছা তোমরাই বলো, এই যে যারা সমাজে এত এত বিভাদ তৈরি করেছো, তাদেরকে জিজ্ঞেস করছি, একটা মেয়ে মানুষ করবেটা তো করবেটা কি? এত অত্যাচার সহ্য করো, তাকে যদি বদনাম পেতে হয় তার থেকে ভালো নয় এই সমাজের মানুষগুলোর কথা একটু বাদ দিয়ে নিজের কথা চিন্তা করা। এরা ভালো করলেও খারাপ বলবে, খারাপ করলে তো খারাপ বলার জন্য আছেই। আজকে আমি এই জিনিসটা বুঝেছি আমার জীবনে 10টা বছর দিয়ে। যাই হোক, এখানে প্রীতম দেখো ভিডিও বানিয়েছিল, যে ও মাছ আনতে ছিল সেই ভিডিওগুলো। তো এখানে আমি মাছের আড়ত যাচ্ছি, এখানে এই দেখতে পাচ্ছ। তো এই মাছের আড়তে প্রথমবার গেলাম শিলিগুড়িতে। এত বড় মাছের আড়ত শিলিগুড়িতে আমি কোনোদিন দেখিনি, শুধু শিলিগুড়িতে না, আমি দুর্গাপুরেও দেখিনি। তো এই মাছের আড়তে এখানে দেখতে পাচ্ছ সব ধরনের মাছ, এখানে এমন কোনো কোনো মাছ নেই যে তুমি পাবে না, বড় হোক ছোট হোক চিংড়ি হোক, মানে সব ধরনের মাছ শুধু পাবে, শুধু কাঁকড়া গুগলি ওইসব পাওয়া যায় না। এখানে একটা মাছ আমি 3 কিলো 400 মতো একটা ওজন করে নিলাম, এবং এখানে চিংড়ি মাছ ছিল যেটা 1 কিলো নিলাম। দুজন মিলে নিয়েছিলাম, টোটাল 1 কিলো নিয়েছিলাম, যে পরে ওটা ভাগাভাগি করে নিয়েছিলাম দুজন মিলে। তো এখানে ওজন করে দিল, এখানে দামটাও খুব কম, 1 কিলো আমাদের দাম নিয়েছিল মাত্র আমাদের 270 টাকা। এখানে মাছের সাইজগুলো দেখো, কত বড় বড় মাছের সাইজ, এক একটা মাছের সাইজ যা। আর কিছু কিছু মাছ ছিল যেগুলো থেকে যা ডিম বেরোচ্ছিল, কিন্তু এগুলো এত স্বাদ হবে না বলে নিচ্ছিলাম না, কিন্তু একটা মাছ নিয়েছি দেখলে 3 কিলো 400, ওটাতে অল্প ডিম বেরিয়েছে কিন্তু ভালো টেস্ট ছিল। তো অনেকদিন ধরে বৃষ্টি কাঁকড়া খাবো বলছিল, এবং আমারও কাঁকড়া খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু বাজারে দেখলাম কাঁকড়া না। কিন্তু এই দেখো এত বড় বড় চিংড়িগুলো, এত বড় বড় চিংড়ি খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু কি বলো তো, চিংড়ি নিলে হবে না, চিংড়ির সাইজগুলো দেখো এত সুন্দর, কিন্তু টাকার জন্য নিতে পারলাম না। এবং এখানে দেখো মাছ নেওয়ার পর একটা কাকুর কাছে আমরা এই মাছটা কাটিয়ে নিলাম, কারণ কি ওখানে তো আরও তো কেটে দেয় না, কিন্তু পাশে এরা 30 টাকা নিয়ে এই দুটো মাছ কেটে দিল। যেখান থেকে মাছটা নিয়েছিলাম সেখানে বলেছিল ডিমওয়ালা মাছ না, এটা ডিম বেরোবে না, তাই একটু ভয়ে ছিলাম, কারণ কি পেটটা একটু ফোলা ছিল, কিন্তু কাটার সময় বেশ অনেকটাই ডিম বেরোলো দেখলাম। এখানে সব মাছগুলো আমি ঢেলে নিচ্ছি, যদিও বা এখানে 2 রকমের মাছই ছিল, একটা চিংড়ি মাছ আর একটা ছিল হচ্ছে কাতল মানে কাতলা মাছ। তো কাতলা মাছটা বেশ ফ্রেশ ছিল, চিংড়ি মাছটাও কিন্তু বেশ ভালো ছিল, যদিও বা ওরা একসাথে নিয়েছিল। আর মাছটার মধ্যে দেখো কতটা ডিম বেরিয়েছে। যাই হোক, মাথা দুটো আলাদা করে রেখে দেবো, আর ডিমটাকেও আলাদা করে রেখেছি। আর মাছের আঁশগুলো ছিল, সেই আঁশগুলোকে ছাড়িয়ে আলাদা আলাদা করে সব আলাদা আলাদা করে রেখে দেবো, জানো তো। আর এদিকে দেখো চিংড়ি মাছটাকেও বেছে আমি ভালো করে মাথাগুলো আলাদা করে রেখে দেবো। চিংড়ি মাছের মাথাগুলো ফেলবো না, সেগুলো রেখে দেবো অন্য কিছু মানে রেসিপি বানানোর জন্য। তো আমি তো প্রীতমকে জিজ্ঞেস করলাম যে কি মাছ ভাজবো কিছু একটু, মানে জল ভাত যেহেতু খাবো পান্তা মতো করে। তো বললো যে না, মাছ ভাজা খাবো না, শুধু ছাতু মেখে দিতে, কেননা ওনা একটু ছাতু মাখা খেতে বেশি ভালোবাসে। তো সেই কারণে আজকে সকাল সকালই ব্রেকফাস্ট করেছি, সেই কারণে না বড্ড বেশি খিদেও পেয়ে গেছিলো বলতে পারো। তো এখানে চিংড়ির মাথাগুলো দেখো রেখে দিচ্ছি, আর লেজাগুলোকে কেটে কুটে যেইভাবে ফেলতে হয় সেগুলোকে ক্লিন করে নিচ্ছি। আর দুটোই আলাদা আলাদা করে রাখবো, লেজা মাথা মানে লেজাটা ফেলে দেবো, মাথাগুলো আলাদা করে রাখবো, আর বডিটা আলাদা করে রাখবো। এই দেখো মাথাগুলো এদিকে আলাদা করে রেখে দিয়েছি, এগুলো দিয়ে একটা রেসিপি বানাবো, মানে বাটাবুটিতে না চিংড়ি মাছের মাথা দিয়ে করলে বেশ ভালো লাগে, আর কিছু না। তো এবার সব আলাদা আলাদা কন্টেনারে করে ভরে এগুলোকে ফ্রিজের মধ্যে স্টোর করে নেবো। এই মাছ এখন আমাদের 2 সপ্তাহ চলবে, মানে দেখো হিসাব করে খেলে 2 সপ্তাহ বেশিও চলবে, কিন্তু 2 সপ্তাহ বেশি মাছ খাওয়া ঠিক না। তো সেই কারণে আর প্রতিদিন বাজারে গিয়ে মাছ আনা সম্ভবও না, সেই কারণে একটু বেশি করে মাছ নিয়ে এসেছি। আর ডিমটাকে আলাদা করে রেখে দিলাম মাছের। এই যে মাছগুলোকে সব একটা করে কন্টেনারে করে ভরে সব আলাদা করে রেখে দেবো। কদিন আগে না একজন আমাকে বলেছিল মাত্র 10টা বছর সহ্য করেছো, আগেকার তো মেয়েরা অনেক অনেক বছর ধরে সহ্য করতো। আগেকার মেয়েরা কি করবে বলো তো, কিছুই তো করার ছিল না আগেকার দিনে। আগেকার দিনের সাথে এখনকার দিনের তুলনা করছো, তুলনা যদি করতে হয় সব দিক থেকে করাই উচিত, শুধু মেয়েদের জন্য কেন তুলনাগুলো থাকবে।
যাই হোক, এখানে ছাতুটাও মেখে নিচ্ছি, পেঁয়াজ, নুন, তারপরে ভাজা লঙ্কা দিয়ে ছাতুটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। ছাতু মাখার রেসিপি অনেকে জানতে চাও, তো সেই কারণেই মাঝে মাঝে দিই এই রেসিপিটা। এটা না জল ভাতের সাথে খুব ভালো লাগে জানো তো। এখানে পেঁয়াজটাও আমি কেটে দিয়েছি, আর এখানে লেবুটাও আমি দেখো কেটে নিচ্ছি। গন্ধরাজ লেবু খুব ভালো লাগে। আর অর্কর যেহেতু ডাল চালে সেদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য জানো তো এখানে আমি ওই ডিমটা সেদ্ধ করে দিয়েছি, সেটা দিয়ে খাইয়ে দেবো। তো এই যে এখন অর্ককে খাওয়াবো, স্নান টান প্রীতম করিয়ে দিয়েছে, তো এখন এবার খাইয়ে দেবো। একটুখানি চাল ডাল করে দিয়েছি। এবার এটার মধ্যে সবজি দিলে অর্ক খেতে চায় না, সেই কারণে এটা চাল ডাল করে মানে সেদ্ধ করেছি। একটু ঘি দিলাম উপর থেকে, আর সে যেহেতু ঘি মানে লেবু কাটা দেখেছে, সেই জন্য লেবু নেবে। তো আমি এখানে মেখে দিচ্ছিলাম, আমি বললাম যে অর্ক খেয়ে নাও, তো বললো না আমাকে তুমি খাইয়ে দাও। তো ওই জন্য যেহেতু শরীরটা ভালো নেই, ওই কারণে বললাম ঠিক আছে চলো খাইয়ে দিই আজকে যখন বলছে এত করে। আচ্ছা আমার কথা নাই বাদ দাও, আমার ছেলে তো অনেকটাই ছোট, এই তো 6 বছর হলো। বাচ্চাদের সাধারণত না ওই 5 থেকে 6 বছরের মাথায় একটুখানি বুদ্ধি, এইসব মানে ভেবে চিনতে কথা বলা, এগুলো না শেখে আস্তে আস্তে, মানে যেরকম শেখাবে সেরকম শেখে। তো একটা তোমাদের কথা বলি, ও যদি এতই সবার কাছ থেকে ভালোবাসা পেত, তাহলে কেন এই রকম ছোট্ট ঘরে এসেও এত হ্যাপি থাকতো বলো তো? এটা কখনো ভেবে দেখেছো? আমি নয় অভিনয় করছি, আমার ছেলেও কি অভিনয় করছে? আচ্ছা কি তাদের কথা কি একটুও তার মনে পড়ে না? এটা কি কখনো হতে পারে? কখনোই হতে পারে না। সেই জায়গাটাই তো রাখিনি যে মনে পড়বে। আরে বাবা, ভালোবাসা জিনিসটা দিতে জানতে হয় জানো তো। আমার এই ছোট্ট ছেলেটাও এখন জেনে গেছে টাকা পয়সা দিয়ে আর যাই হোক ভালো থাকা বা ভালোবাসা কেনা যায় না। ভালোবাসা এই ছোট ছোট খুশিতেই পাওয়া যায়, যেটা না ও এই 5 মাসে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। তো এখানে প্রীতম এসে পরে ধূপ টুপ দেখাচ্ছিল, আর অর্ককে ধূপ দেখাচ্ছিল, তার কারণ বলছিল বাবা তুই একটু শান্ত হ, জিনিসপত্র নষ্ট করিস না, এইসবই বলছিল। তোকে যেন ঠাকুর একটু শান্ত দেয়, শান্ত করে। তারপরে এখানে প্রীতমও হনুমান চালিসা পড়ছিল, আমিও পড়েছিলাম, প্রীতমও পড়ছিল। তো এইখানে একটুখানি হনুমান চালিসা টালিসা পড়ে টোড়ে নিয়ে তারপরে আমরা খেতে বসে গেছিলাম, কেন অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আজকে না আমি প্রীতমকে গন্ধরাজ লেবু দিয়ে জল ভাত মেখে দিয়েছিলাম, সে তো খেয়ে পুরো মানে বলতে পারো এটার প্রতি মানে নেশাগ্রস্ত হয়ে গেছে বলতে পারো। সে তো বলছে দারুণ তো লাগে খেতে, আমি তো জানতাম না এরকম গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেলে বেশ সুন্দর লাগে। হ্যাঁ গো সত্যি খুব ভালো লাগে। হালকা একটু নুন দিয়েছিলাম আর গন্ধরাজ লেবু দিয়েছিলাম, তো ওই দিয়ে মেখে দিয়েছিলাম। আর সাথে ছাতু মাখা ছিল। অনেকে তেল ফেল নেয়, কাঁচা তেল, কিন্তু আমি না খুব একটা কাঁচা তেল খাই না, খাওয়াটা উচিতও না কাঁচা তেল। আর এদিকে দেখো ফোন এসেছিলো, তো ও অফিসে ফোনের সাথে কথা মানে ফোনে কথা বলছিল, আর এদিকে খাবারটা খাচ্ছিল। আসলে ওরও খুব চাপ চলছে বলতে পারো। যাই হোক ও চলে গেছে, তারপরে আমি দেখো মানে সব টপ কাজ টাজ করে নিয়েছি বলতে পারো। অনেকগুলো কাজ ছিল, মানে আরও কাঁচা ছিল, সেগুলো কাঁচাগুলো মিলে দিয়ে এলাম ছাদের মধ্যে, ওই জায়গাটা পরিষ্কার করলাম ঘরের মধ্যে। তারপর এখানে বের করছি পটলটা, কারণ রাতের বেলা একটু পটল মাছ দিয়ে ঝোল করবো, সে বলে গেছে একদম পাতলা করে পটল মাছে আলু দিয়ে ঝোল করতে। তো সেই জন্য মাছের ঝোল করবো, ওই জন্য মাছটা আর পটলটা বের করে রাখছি। হ্যাঁ গো দুপুর দিকে রান্নাটা করে নেবো, তার আগে এই জ্বালাটা বন্ধ করে অর্ককে পুরো ঘর অন্ধকার করে ঘুম পাড়াবো, তারপর নয় ঘুমি টুমি গেলে রান্না বান্না চাপাবো। তো অর্ককে ঘুম পাড়িয়ে এখন আমি রান্না করে এসেছি, এখন রান্নাটা করে নেবো, কেননা আবার যদি সন্ধ্যার থেকে বলে যে শরীরটা ভালো লাগবে না সেই কারণে। দেখো পটলটা ভিজিয়ে রেখেছিলাম, আর এটা মাছটাও বের করে রেখেছি, মশলাটা সকালে বেটে রেখেছি। ঝোল ভাত করবো, প্রীতম বললো নর্মালি পটল দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করতে, আর আলু সেদ্ধ রাতে করবো, গরম ভাত করবো, কারণ সকালবেলায় ঠান্ডা মানে ভিজে ভাত খেয়েছিলাম সেই কারণে। আসলে এইরকম দুপুরবেলায় রান্না করে নিচ্ছি কেন বলো তো, কারণ আমাদের এদিকে লাইন থাকছে না, আর অন্ধকারে না বড্ড বেশি প্রবলেম হচ্ছে। কারেন্ট চলে গেলে মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে গো রান্না করতে, জানলা খুলতে পারছি না, মশা ঢুকবে এই ঢুকবে ওই কারণে। আর সন্ধ্যের দিক থেকে ঘরগুলো গরমও হয়ে যায় রান্না করলে, সেই কারণে না এই মানে দুপুর দিক করে রান্না করে নিচ্ছি দুপুরবেলায় না শুয়ে। যারা ভাবো না এই 3 জনের সংসারে কাজকর্ম কম থাকে, না গো অনেক কাজ আমরা দেখাই না ক্যামেরার সামনে, সেটাই না হলে এই 3 জনের সংসারে যে কী পরিমাণ কাজ থাকে সেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। আর তারপর যেহেতু ঘরটা ছোট, সেই কারণে না সব কাজ যেদিনকার সেদিনকারই করে নিতে হয়। মানে যদি ভাবো না যে ফেলে রাখবো কাল করবো, তা না, ঘরটা এত গ্যাঞ্জাম হয়ে যায় যে কিছু বলার নেই। তো এখানে পটলগুলো দেখো কেটে নিচ্ছি, আলুটাও কেটে নিচ্ছি, আর ঝোলের জন্য পেঁয়াজ লাগবে, ওই একটার মতো পেঁয়াজ কাটছি। আর সাথে কাটবো হচ্ছে একটু টমেটো আর জিরে আদা ধনে, এগুলো না আমি একদম সকালেই বেটে রেখেছিলাম। একজন আমাকে বলেছো তোমার মতো দেখে দেখে আমি মশলা বাটি, মানে সব রকম দিয়ে মশলাটা বাটি, যেরকম তুমি যা যা দাও মশলার মধ্যে, তো তাতে না তরকারির টেস্টটা অনেকটা বেড়ে গেছে। তুমি মানে এইটা না আমি না কারোর কাছ থেকে শিখিনি, মানে কী বলতো কিনা আমি যখন রান্না করি না তখন না নানান রকমভাবে মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি।
একঘেয়েমি মশলা দিয়ে করি না, মানে নানা রকমভাবে চেষ্টা করি যে কোনোদিন পাঁচফোড়ন বেটে করেই দেখি কেমন টেস্ট হয়। তো ওইভাবে করতে করতে এখন না রান্না কোনটা কীভাবে টেস্ট ভালো হয় তো শিখে গেছি। তো এখানে নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে দিচ্ছি, আর আজকে এইভাবেই ঝোল করবো পটলের। আমাদের জানো তো পটল মাঝখান থেকে মানে কেটে মানে বড় বড় করে ওই ডুমু ডুমুভাবে কেটে না মানে পটলের ঝোল করে, কিন্তু এইরকমভাবে ঝোলটা করলে বেশি ভালো লাগে, পটলের মধ্যে মনে হয় ঝোলটা বেশ ভালোভাবে ঢুকে যায়। তো এখানে পটলগুলোকে দেখো ভেজে নিয়েছি। আর পটল ভাজা কার কার ভালো লাগে গো? আমার তো দারুণ লাগে, ভাজতে ভাজতেই মনে হয় কতগুলো খেয়ে নিই, তার কোনো ঠিক নেই, কিন্তু না আজকে খাইনি, একটাই খেয়েছি। আর পটল ভাজা আমার সত্যি খুব ভালো লাগে। তো এখানে আলুটাও অল্প দিয়েছি, কারণ আমাদের আলু খেতে চায় না খুব একটা। তো এখানে মাছটাও ভেজে নিচ্ছি। এখানে সে তো বলে গেছে পেটির মাছ খাবো, আমাকে যেন বড় মানে ও না মানে মাছ খেতো না, আগে কাটার জন্য মাছ খেতো না, কিন্তু এখন তাও খায়। তো রাতেরবেলাও বলেছে আমার জন্য পেটি দিতে, আমি পেটির মাছ খাবো। তো এখানে অর্কর আর প্রীতমের পেটি দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে তোমার কাস্তুরি মেথি, আর পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিচ্ছি। এরপর দেখো ভেজে নেওয়ার পর আসলে একবার চিনি দিয়েছি, আমার না দ্বিতীয়বার মনে নেই যে চিনিটা দিয়েছিলাম, তারপরে আবার দিয়ে দিচ্ছি। জানো তো এই হয় আসলে রান্না করতে করতে হঠাৎ করে লাইনটা যাচ্ছে আর আসছে, দেখবে হঠাৎ করে দেখবে আবার লাইন চলে যাবে, মানে এই হচ্ছে লাইনটা যাচ্ছে আর আসছে, আপ ডাউন করছে, সেই কারণে জানো তো মানে এত অসুবিধা হচ্ছিলো রান্না করতে। তো এইখানে রান্না করতে করতে দেখবে ফট করে দেখো লাইনটা চলে গেছে। তো এখানে অর্ককে আমি দেখতে এসেছিলাম যে মশা কামড়াচ্ছে কিনা, আর দরজাটা এইদিকে খুলে দিয়েছিলাম যাতে হাওয়া আসে, গরম তো না। তো এখানে লাইন যেহেতু চলে গেছিলো সেই কারণে এইদিকে জানলা ফানলা খোলা ছিল, ওই আলোতেই আমি রান্নাটা করে নিচ্ছি। আর অন্ধকারের সময় কী বলো তো, রান্না করলে এইদিকে পোকা মাকড় কী সব ঢুকবে, তো অন্ধকারে ওই জন্য আমি রিস্ক নিলাম না, যে না এখন যেহেতু লাইনটা যাচ্ছে, আমি দুপুর দিকে যেহেতু ফাঁকাই রয়েছি রান্নাটা করিনি, দরকার বলে সন্ধ্যের দিকটা একটুখানি অর্ককে তো পড়তে বসাই, একটু নিজেও একটু মানে নিজের মতো করে টাইম কাটাতে পারবো সেই কারণে। তো এখানে পটলটা কষিয়ে নিয়েছি, তারপরে মাছটা দিয়ে প্লেন ঝোল করে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এবার আবার ঘরটা ঝাড় দিচ্ছি, এই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আমার শুধু এই চলছে জানো, একটা কিছু কাজ করবো ঘরটা ঝাড় দেবো, আসলে এত বালি ওঠে কি বলবো। আর দেখো কেমন করে ঘুমাচ্ছে, যতবার ঠিক করে দেবো ঠিক ততবার এইভাবে পাগুলো একদিকে, মাথা একদিকে, গা একদিকে, এইভাবে ঘুমায় জানো। আসলে লাইন চলে গেছিলো, গরমে ঘেমে গেছিলো, তো এইভাবে ঘুমাচ্ছে। তো এখানে ঝাড় দিয়ে দিলাম, তারপরে না ঘরটাকে ভালো করে মুছে দিয়েছি। আর সামনেটা যতই আমি পরিষ্কার রাখি কিন্তু পরিষ্কার থাকে না গো, আসলে যাওয়া আসার রাস্তা তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় ওই দিকটাতে। তো অর্ক ঘুম থেকে ওঠার আগেই আমার মোটামুটি রান্না হয়ে গেল, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এবার অর্ক উঠে গেছে, তারপরে ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে, মানে যেগুলো শুকিয়েছিল, যেগুলো ভিজে আছে সেগুলো তো ভিজেই আছে, সেগুলো এইদিকে মিলে দিলাম। আমাদের দিকে খুব একটা রোদের জোর নেই, সেই কারণে জানো তো এই কদিন শুকাচ্ছেও না। তবে হ্যাঁ দুদিন একটুখানি গরমটা হালকা লাগছে, দুদিন একদমই গরম লাগছিল না সেই কারণে। আর এদিকে দেখো পাপোশটাকে নিয়ে কেমন এদিক ওদিক ঘুরছে, এইগুলো সেদিনকে কাঁচা হয়েছিল, তো দুদিন শুকাতে টাইম লেগেছে, বুঝতে পারছো কেমন রোদের জোর নেই। তো তারপরে এখানটা একটু দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, আর এইদিকে দেখো দুটো বাঁদর মিলে ঝাপাঝাপি করছে, খেলছে। তা করতে করতে একটা পার্সেল এসছে, এই পার্সেলটাই কী এসছে সেটা আমি জানি, কিন্তু প্রীতম এটা সারপ্রাইজ দেবে বলে আমাকে বলেনি, তো সেই কারণে আমাকে বলে এটা লোকের বটে, পরে গিয়ে আমি খুলবো। তো আমি আর খুলিনি জানো তো, এটা ও যেহেতু আমাকে সারপ্রাইজ দেবে সেটা আমি এক কোণে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কাজ করতে করতে কত বড় একটা মাকড়সা, বাপরে বাপ, দেখে তো ভয়ে মানে কি বলবো, সেটাকে আবার মারলাম। যাই হোক তারপরে সন্ধ্যের টাইম হয়ে গেছে, এবার সন্ধ্যে দেখাবো গপুকে। আসলে জানো তো এই আমার সিংহাসনটা আসা মানে ঠাকুর পাদার পর থেকে জীবনটা না একটু মানে কী বলতে গেলে গতিতে চলছে বলতে পারো, সব কিছু যেন একটু টাইম হচ্ছে, সব কিছুই একটা পারফেক্ট টাইমে হচ্ছে। আর এদিকে কল থেকে জল নিয়ে দেখো দূরে জল দিচ্ছে, আমি আমার মাকে দেখেছি সন্ধ্যা সকালে এরকমভাবে দূরে জল দিতে, তো আমিও ওইটাই করলাম। আর গপুকে বিকাল দিকে এরকম করে কাজুই দিই, আর কোনো ঠাকুরকে ভোগ দিই না যদিও বা। আর এখানে প্রদীপটা জ্বালিয়ে দিলাম, আর এইদিকে দেখো ধূপকাঠিটাও জ্বালিয়ে দিচ্ছি। আর হ্যাঁ আমি সকাল সন্ধ্যে জানো তো মানে গপুকে খাবার দিই। আর এই যে সন্ধ্যাবেলায় এদিকে ধূপ টুপ দেখিয়ে রান্নাঘরে, যেহেতু রান্নাঘরটাকে আমরা লক্ষ্মী ঘর বলি, তো সেই কারণে সকাল সন্ধ্যে রান্নাঘরে ধূপটা দেখাই। তারপরে দেখো প্রীতম অফিস থেকে চলে এসছে, আর বাইরে এত মুষলধারার মতো বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের দিকে তো ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা করে দিচ্ছে, ফ্যান অফ করে বসে আছি বলতে পারো। আর এখনও মনে হয় তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ, যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর যেহেতু ও জানতো এটার মধ্যে কি আছে, তো বেশ আনন্দের মধ্যেই খুলছে জিনিসটাকে। কারণ কি আমার ইডলি, ধোসা, দই বড়া এগুলো সবই খেতে ভালো লাগে, কারণ সিলে বেটেতে এতগুলো জিনিস করা যায় না, এটা বৃষ্টিতে একটু সাহায্য হবে। আর
আর এমনিতেও যেহেতু অনেকগুলো রান্না ও করে সবসময় তাড়াহুড়োর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ মিল্কশেক আছে, এখানে যদি কোনো শেক করতে চাও শেকও করতে পারবে, শেক করে খেতে পারবে। মানে এটা অনেকগুলো অপশন আছে জানো তো, বেশ ভালো অপশন লাগে। বলতে কি মানে মাল্টি প্যাকেজিং আছে। ওয়ান্ডার শেপে এটা বাইরে অনেক দাম, বাইরে আমি দেখেছিলাম অনেক আগে, এটা অনেক দাম, কিন্তু অনলাইনে দেখলাম দামটা একটু কম আছে, তাই ভাবলাম যে স্যালারি যখন ঢুকেছে দিই অর্ডারটা। আর ও লাগতো, ও প্রচণ্ড পরিমাণে হাত বাঁধতে ও হাতগুলো শুকিয়ে গেছে বেচারা। তো দেখো বেশ, আমার তো বেশ ভালোই লাগলো, তবে আমার থেকে বেশি খুশি মনে হয় প্রীতম হয়েছে। তার কারণ হচ্ছে এবার থেকে বেশ ভালো রকমই রান্না চলবে, বুঝতেই পারছো। দই কারণ কি আমি খালি ফরমাইশ করবো আর বৃষ্টি রান্না করে দেবে, আমি নিজের জাদুকে ছড়ি ঘোরাবো। বৃষ্টি আজকে দই বড়া, বৃষ্টি আজকে ধোসা, বৃষ্টি আজকে ইডলি, বৃষ্টি আজকে এটা করে দে। তো যাই হোক, এখানে জানো তো মাছের ঝোলটা খুব ভালো টেস্ট হয়েছিল। আমি তো ভাবছিলাম মাছটা হয়তো টেস্টই হবে না, কিন্তু সত্যি মাছটা ভীষণ টেস্ট আর মিষ্টিও খুব সুন্দর। তো যাই হোক, এখানে অর্কর তো খাওয়া হয়ে গেছিলো আর আমরা এখন খাচ্ছিলাম। আর বাইরে যা মুষলধারে বৃষ্টি পড়ছে গো, এই খেয়ে দিয়ে একটা ঘুম দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।